ওকে, তো আমরা দেখো যেটা লাস্ট দেখলাম সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিতে আমরা এখন আছি। এবং আমরা পড়েছি আগের ক্লাসটাতে, সেটা হচ্ছে টোটাল তিনটে স্কেল হয় ইলেকট্রোনেগেটিভিটির। একটা হচ্ছে পাউলিং স্কেল, একটা হচ্ছে মুলিকান স্কেল, আর একটা হচ্ছে আলফ্রেড রিক্টার স্কেল। কোন স্কেলটা বেশি ব্যবহার করা হয়? পাউলিং স্কেলটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা দেখব কোন কোন ফ্যাক্টরের ওপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। কি বলবো, দেখো, ফ্যাক্টরস অন হুইচ factors on which electronegativity depends। কোন কোন ফ্যাক্টরের ওপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে? সেভারাল ফ্যাক্টরস আছে। আমরা একটা একটা করে দেখি। ওকে, প্রথম ফ্যাক্টরটা কি আছে বলো? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। দেখো, আমরা কি পড়েছি যে একটা কোভ্যালেন্ট বন্ডেড ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টানার টেন্ডেন্সিকে আমরা কি বলি? ইলেকট্রোনেগেটিভিটি বলি। আচ্ছা, এবার যদি কোনো অ্যাটমের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয়, সে কি করবে? ইলেকট্রনকে সহজে টানবে, তাই না? তার নেগেটিভিটি ভ্যালুও বেশি হবে। তার মানে যে অ্যাটমের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, সেই অ্যাটমের বলো ইলেকট্রোনেগেটিভিটিও বেশি। ইজি। নেক্সট, রেডিয়াস। রেডিয়াসের উপরে কিভাবে ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি? ভালো করে ভাবো। মনে করো যে একটা অ্যাটমের রেডিয়াস বড় এবং আর একটা অ্যাটমের রেডিয়াস কি আছে বলো? সাইজে ছোট আছে। এবার দুটো অ্যাটম কি করেছে? কোভ্যালেন্ট বন্ড করেছে। আচ্ছা, কোন অ্যাটমটার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি? ছোট যে তার। সুতরাং কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে? যে ছোট যে তার। কারণ তার নিউক্লিয়াসটা তো একদম এক্সপোজ, একদম সামনে। তাহলে ও কি করবে? ইলেকট্রন পেয়ার গুলোকে সহজেই অ্যাট্রাকশন করবে। তার মানে যে অ্যাটমের রেডিয়াস বেশি, তার ইলেকট্রোনেগেটিভিটি কম, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, পয়েন্ট নাম্বার সি প্লিজ। পজিটিভ অক্সিডেশন স্টেট। পজিটিভ অক্সিডেশন স্টেট। পজিটিভ অক্সিডেশন স্টেট। তো মনে করো আমার কাছে তিনটে স্পিসিস আছে, একটা হচ্ছে A2+, একটা হচ্ছে A+, আর একটা হচ্ছে এ। কোভ্যালেন্ট বন্ডে থাকা ইলেকট্রন পেয়ারকে সব থেকে বেশি অ্যাট্রাকশন কে করবে শুভশ্রী? A2+। কারণ ওর পজিটিভ চার্জের অ্যামাউন্টটা বেশি। তার মানে যার পজিটিভ চার্জ বেশি, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে অর্ডারটা কার হবে বলো? A2+ ইজ গ্রেটার দেন A+, ইজ গ্রেটার দেন এ, তাই তো? ফোর্থ, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। এর উপরেও কিন্তু তোমার ডিপেন্ড করে হচ্ছে বলো ইলেকট্রোনেগেটিভিটি। দেখো, আমরা পড়েছি যে এস সাবশেল যেটা আছে ওর শেপটা কেমন? এস সাবশেলের শেপ হচ্ছে স্ফেরিক্যাল, তাই না? পি সাবশেলের শেপটা কেমন? ডাম্বেল শেপ। এবারে ইলেকট্রন কার প্রতি বেশি অ্যাট্রাকশন ফিল করবে? এস না পি? তুমি যদি ভালো করে দেখো, এস সাবশেল নিউক্লিয়াসের একদম কাছ থেকে শুরু হয়েছে, তাই না? এস সাবশেল 1s সাবশেল থেকে শুরু হয়েছে, ফার্স্ট শেল থেকে। পি সাবশেল কোথা থেকে শুরু হলো? 2p। ডি সাবশেল থেকে শুরু হলো 3d। এফ সাবশেল থেকে শুরু হলো 4f। তাহলে কোন সাবশেলের ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস সব থেকে সহজে অ্যাট্রাকশন করতে পারবে শুভশ্রী? এস সাবশেলের ইলেকট্রন গুলোকে সহজে অ্যাট্রাকশন করতে পারবে, তাই না? তার মানে কি বলো, এই এস সাবশেলে থাকা ইলেকট্রনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। সো ইজি। ওই জন্য পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়লে আমরা কি জানি? ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। মনে করো sp, sp2 আর sp3 এই তিন রকমের হাইব্রিডাইজেশন আছে। তো sp হাইব্রিডাইজেশনে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত? 50%। একটা এস একটা পি। sp2 তে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত? 33%। একটা এস আর দুটো পি।
sp3 তে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত? 25%। একটা এস আর 3টে পি সাবশেল। তাহলে দেখো, যত বেশি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়ছে, তত বেশি ইলেকট্রোনেগেটিভিটিও বাড়ছে। খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। এই 4টে ফ্যাক্টর আছে যার উপর ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। এই 4টে ফ্যাক্টরের উপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। এবার আসো জেনারেল ট্রেন্ডস এর দিকে। এবার আসো জেনারেল ট্রেন্ডস এর দিকে। দেখো, যদি আমরা যদি আমরা কোনো একটা পিরিয়ড বরাবর লেফট থেকে রাইটের দিকে যাই, বা যদি আমরা কোনো একটা গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামি, আমরা চেক করব কিভাবে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু রেগুলারলি চেঞ্জ হচ্ছে। পিরিয়ড বরাবর চেক করব, গ্রুপ বরাবর চেক করব। এই ভ্যারিয়েশনটা কি আমরা বলি পিরিয়ডিক ট্রেন্ডস বলি, তাই তো? তুমি চিন্তা করো যে পিরিয়ড বরাবর যদি আমরা লেফট থেকে রাইটের দিকে যাই, রেডিয়াস কি হয়? কমে যায়। আচ্ছা, রেডিয়াসের সাথে দেখো কি রিলেশন ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে রেডিয়াস কমলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। রেডিয়াস ডাউন দা গ্রুপ বেড়ে যায়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটিও ডাউন দা গ্রুপ ডিক্রিজ করবে। তাহলে পিরিয়ড বরাবর ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, গ্রুপ বরাবর ইলেকট্রোনেগেটিভিটি কমবে। এই হচ্ছে আমাদের রেগুলার ট্রেন্ড বলতে পারো, বা জেনারেল ট্রেন্ড বলতে পারো। আমরা দেখব কিছু পিরিয়ডের ইলেকট্রোনেগেটিভিটির এলিমেন্টস গুলোর ভ্যালু। তো আমাদের সিলেবাসে আছে হচ্ছে পিরিয়ড নাম্বার 2 অ্যান্ড পিরিয়ড নাম্বার 3 এলিমেন্টস গুলোর ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু। পিরিয়ড 2 তে কারা আছে? পিরিয়ড 2 তে আছে হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। পিরিয়ড 3 তে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার অ্যান্ড ক্লোরিন, তাই তো? তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লিথিয়ামের পাউলিং স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 1। এবার লেফট থেকে রাইটে কি করবে? বাড়াবে তো। বেরিলিয়ামের 1.5, বোরনে 2, কার্বনে অলমোস্ট 2.5, নাইট্রোজেনে 3, অক্সিজেনে হচ্ছে 3.5, আর ফ্লোরিন হচ্ছে 4। 0.5 করে অলমোস্ট ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবার চলে আস পিরিয়ড 3 তে, পিরিয়ড 2 এর থেকে কম। সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু 0.9। আবার দেখো লেফট টু রাইটে বাড়ছে, 1.2, 1.5 মানে 0.3 করে বাড়ছে, তাই তো? সিলিকন তাহলে কত বলো? 1.8, ফসফরাস হবে 2.1, সালফার অলমোস্ট ইকুয়াল টু 2.4, ক্লোরিন ইজ অলমোস্ট ইকুয়াল টু 3.0। পৃথিবীতে যত এলিমেন্ট আছে শুভশ্রী, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে? ফ্লোরিন। পাউলিং স্কেলে এর ভ্যালু কত? মুখস্থ রাখতে হবে কিন্তু, 4.0। পৃথিবীতে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন। সেকেন্ড মোস্ট, সেকেন্ড মোস্ট কে? দেখো ঠিক আগে ওর আছে অক্সিজেন। পাউলিং স্কেলে ওর ভ্যালু 3.5। এই দুজন হচ্ছে দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন আওয়ার ইউনিভার্স। দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন আওয়ার ইউনিভার্স। এবার আমরা দেখব ইলেকট্রোনেগেটিভিটির কিছু অ্যাপ্লিকেশনস। এবার আমরা দেখব ইলেকট্রোনেগেটিভিটির কিছু অ্যাপ্লিকেশনস। দেখো, প্রথম অ্যাপ্লিকেশন, নেচার অফ অক্সাইড। নেচার অফ অক্সাইডস, নেচার অফ অক্সাইডস। আচ্ছা, দেখো পিরিয়ড বরাবর লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বাড়ে। ওই জন্য তুমি দেখবে পিরিয়ড টেবিলের রাইটের পোর্শন গুলোতে অনেক নন মেটাল আছে।
একদম রাইটের পোর্শন গুলোতে কি আছে বলতো, নন মেটাল আছে। তাহলে আমি লিখতে পারি পিরিয়ডিক টেবিলের লেফট থেকে রাইটে গেলে নন মেটালিক ক্যারেক্টার বারে, লিখতে পারি না, নন মেটালিক ক্যারেক্টার বারে। আচ্ছা, নন মেটাল গুলো কেমন অক্সাইড ফর্ম করে বাবা? নন মেটাল গুলো অ্যাসিডিক অক্সাইড ফর্ম করে। তাহলে দেখো আমি লিখতে পারি যে যদি আমরা পিরিয়ড বরাবর লেফট থেকে রাইটের দিকে যাই, অক্সাইডস বিকাম অ্যাসিডিক। পিরিয়ডিক টেবিলের লেফট থেকে রাইটের দিকে গেলে কি হচ্ছে বলো, অক্সাইডস বিকাম অ্যাসিডিক। অক্সাইডস বিকাম অ্যাসিডিক। এক্সাম্পল দেখো, ধরো আছে Li2O, BeO বেরিলিয়াম অক্সাইড, বোরন অক্সাইড B2O3, কার্বন ডাই অক্সাইড CO2, নাইট্রোজেন পেন্টঅক্সাইড N2O5। ধরো আমাকে বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ অফ দ্য অক্সাইড। তো সব থেকে বেশি অ্যাসিডিক কি হবে? ইনক্রিজিং অর্ডার, তাই না? বিকজ এই এলিমেন্ট গুলো কি পিরিয়ড 2 এর অক্সাইডস, তাই না? এটা তো পিরিয়ড 2 এর অক্সাইডস। And as we move from left to right, what will happen? Oxides become acidic. Oxides become acidic. একবার রেসপন্স দিয়ে দাও শুভশ্রী। পিরিয়ড 2 লেফট টু রাইট, অক্সাইডস বিকাম অ্যাসিডিক। ঠিক আছে? So this is the first application of electronegativity. That is the nature of the oxides. এবার দেখো Na2O, MgO, Al2O3, SiO2, P4O10, SO3 and Cl2O7. Arrange the following oxides. Increasing because they are period 3 oxides. They are period number 3 oxides, and in this period there are no exceptions. এটা হচ্ছে পিরিয়ড নাম্বার 3 এর অক্সাইড শুভশ্রী। এবং যদি আমরা লেফট থেকে রাইটের দিকে যাই, কি হচ্ছে বলো, অক্সাইডস বিকাম অ্যাসিডিক। তাই না? ভালো করে দেখো। ওকে, আচ্ছা, আর কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে অক্সাইডের অ্যাসিডিটি? চলো আমরা দেখে নিই। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট পেজে। আর কি ফ্যাক্টরের উপরে দেখো ডিপেন্ড করবে এক হচ্ছে সেকেন্ড আমাদের। ওইটা একবার দেখাবেন। শিওর শিওর শিওর, আসছি। প্রিভিয়াস পেজ চলে এলাম, হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, মুভিং। সেকেন্ড যে ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে অক্সাইডের তোমার হচ্ছে অ্যাসিড স্ট্রেংথ, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। এই দেখো একটু আগে তোমাকে বলে দিয়েছিলাম প্রিভিয়াস পেজে যে যদি অক্সিডেশন নাম্বার বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে কি হয়? নন মেটালিক ক্যারেক্টার বেড়ে অক্সাইডস বিকাম অ্যাসিডিক। তাহলে আমি বলতে পারি না, পজিটিভ অক্সিডেশন স্টেট যত বাড়বে তত অক্সাইডের নেচার কি হবে বলো, অ্যাসিডিক হয়ে যাবে। তাহলে পয়েন্ট নাম্বার 2টাকেও কিন্তু মাথায় রাখতে হবে। পজিটিভ অক্সিডেশন স্টেট, পজিটিভ oxidation state of central atom is proportional to acidity of oxide, is proportional to acidity of oxides. Very important conclusion. Positive oxidation state of the central atom is proportional to কি বলো, acidity of the oxides. ধরো তোমাকে বললাম N2O, NO, N2O3,
NO2 N2O5 arrange according to the acidic strength of these 5 oxides. তো অক্সিডেশন বার করবো, যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি। তুমি মনে করো নাইট্রোজেন হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম, তাই না? নাইট্রোজেন হচ্ছে আমাদের কি বলো সেন্ট্রাল অ্যাটম। তাহলে ধরে নাও নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে এক্স, তাহলে কটা আছে নাইট্রোজেন? 2x। কটা আছে নাইট্রোজেন বলো? 2x। এবার অক্সিজেনের অক্সিডেশন স্টেট কি হয়? -2। তাহলে এক্স এর ভ্যালু কত চলে এলো বলো? +1। তাহলে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +1। একইভাবে তুমি করবে পরেরটার 2, তারপরেরটার 3, আমি ঠিক বুঝলাম না। তারপরেরটার 4, তারপরেরটার 5। বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, কোনো ইস্যু নেই। অক্সিজেনের ভ্যালেন্সি কত? -2, জানো তো? অক্সাইড আয়ন, দিস ইজ নোন অ্যাজ O2 মাইনাস আয়ন। আমাকে বার হ্যাঁ করতে হ্যাঁ হবে স্যার। সেন্ট্রাল অ্যাটমের, সেন্ট্রাল অ্যাটমের। আচ্ছা, সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট কত? আমি কি করবো? এক্স ধরে নেবো। অ্যালজেব্রাতে আমরা কি করি? লেট অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন ইকুয়াল টু এক্স। ধরে নিতেই পারো তুমি নাকি। কটা আছে নাইট্রোজেন বলো? দুটো, তাহলে 2x। 5খানা আছে অক্সিজেন, তাহলে 5টা অক্সিজেনের চার্জ কত? 5 ইন্টু -2। ওভারঅল কম্পাউন্ডটার চার্জ কত? নিউট্রাল। কম্পাউন্ড ওভারঅল ইলেকট্রিক্যালি নিউট্রাল তো নাকি? ইয়েস, কম্পাউন্ডটা তো ওভারঅল ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে ওভারঅল চার্জ কত? 0। তাহলে এক্স এর ভ্যালু কত চলে এলো বলো? +5। সেগুলোই দেখো উপরে লিখেছি, +5, +4, +3, +2, +1। এবং যত অক্সিডেশন স্টেট বাড়বে সেন্ট্রাল অ্যাটমের, তত অক্সাইডের নেচার কি হবে বলো? অ্যাসিডিক হবে, তাই না? এনি ডাউট? হ্যাঁ স্যার। এবার নিজে বলো, কার্বন মনোক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, হুইচ অক্সাইড ইজ মোর অ্যাসিডিক ইন নেচার? একই রকম, কার্বন ডাই। একই রকম। কার্বন ডাই অক্সাইড, তুমি এটাকে এক্স ধরো। অক্সিজেনের তোমার চার্জ কত ধরতে হবে বলো? -2। ওভারঅল চার্জ কত? 0। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে বলো? +2। তাহলে কার্বনের অক্সিডেশন স্টেট +2, এখানে কার্বনের অক্সিডেশন স্টেট +4। যার অক্সিডেশন স্টেট বেশি সেই অক্সাইডের অ্যাসিডিক স্ট্রেংথ বেশি। ডান অ্যান্ড ডাস্টেড। নেক্সট বলো, সালফার ডাইঅক্সাইড অ্যান্ড সালফার ট্রাইঅক্সাইড, প্লিজ। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফার কোনটা ট্রাইঅক্সাইড। হবে? ট্রাইঅক্সাইড এ +4, এটা তুমি চেক করে দেখবে +6। সালফার ট্রাইঅক্সাইড ইজ মোর অ্যাসিডিক দেন সালফার ডাইঅক্সাইড। এর অ্যাপ্লিকেশন আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, ব্লক কেমিস্ট্রিতে গিয়ে আরো কিছু দেখতে পারি। আচ্ছা, এবার দেখো HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড, HClO2, HClO3 and HClO4, which oxide is more acidic or which acid is stronger? তোমাকে সেম কাজ করতে হবে, সেন্ট্রাল অ্যাটম গুলো HClO4। একদম অক্সিডেশন স্টেট বার করো। বলো, হাইড্রোজেনের চার্জ কত হয়? H+ আয়ন, তাহলে +1। ক্লোরিনকে ধরে নাও এক্স। 4টে অক্সিজেন বলো, 4 ইন্টু -2 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসছে স্যাররা? +7 চলে আসছে স্যাররা, ম্যাডাম, +7 চলে আসছে। তাহলে ক্লোরিনের অক্সিডেশন স্টেট +7, তারপর ক্লোরিনের +5, তার আগের ক্লোরিনের +3, তার আগের ক্লোরিনের +1। এবং যার অক্সিডেশন স্টেট যত বেশি পজিটিভ, তার স্ট্রেংথ অফ অ্যাসিডিটি বা নেচার অফ অক্সাইড তত মোর অ্যাসিডিক, তাই না? অ্যাসিডিক স্ট্রেংথ তত বাড়ছে। বাট ওকে, আরেকটা এক্সাম্পল তোমাকে দিয়ে করাই আগে। সিআরও, Cr2O3, ক্লোরিয়াম ট্রাইঅক্সাইড, অ্যান্ড CrO3, এই তিনটের কম্পারিজন করো।
Cr2O3 টা কম হবে। ক্রোমিয়ামের কত +6, এখানে এক একটা ক্রোমিয়ামের কত +3, এখানে এক একটা ক্রোমিয়ামের কত +2, তাহলে ইনক্রিজিং অর্ডারই আছে, ইনক্রিজিং অর্ডারই আছে। তুমি চেক করতে চাও Cr2O3 কে 2x, দুটো ক্রোমিয়ামের জন্য 2x, আর অক্সিজেনের চার্জ -2 অক্সিডেশন স্টেট, তাহলে এক একটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত বাবা, দেখো +3 চলে এলো। এবং যত পজিটিভ হবে অক্সিডেশন স্টেট তত অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। বুঝেছো তো? কিন্তু এই নিয়মের একটা এক্সেপশন দেখা দেয়। অক্সিডেশন স্টেট পজিটিভ হলে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ে, এই নিয়মের কিন্তু একটা এক্সেপশন দেখা দেয়, অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট এক্সেপশন। সেটা হচ্ছে H3PO2 হাইপোফসফোরিক অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড, অ্যান্ড H3PO4 অর্থোফসফোরিক অ্যাসিড। তুমি চেক করো, এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট +5, তার আগে +3, তার আগে +1, তাহলে এক্সপেক্টেড ট্রেন্ড কি হওয়া উচিত? এটাই হওয়া উচিত। ইয়েস অর নো বলো শুভশ্রী, এটাই তো হওয়া উচিত। অক্সিডেশন স্টেট যত বেশি পজিটিভ তার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে, বাট এই অ্যাকচুয়াল ট্রেন্ড কিন্তু এটা না। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রেন্ড শুভশ্রী? দ্য অ্যাকচুয়াল ট্রেন্ড ইজ 3 to 4, মানে সব থেকে স্ট্রংগেস্ট অ্যাসিড হচ্ছে H3PO3 ফসফরাস অ্যাসিড, then it will be H3PO2, and the weakest of all is H3PO4, যেটা কিনা স্ট্রং হওয়ার কথা ছিল। এর পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার গিয়ে পড়বো শুভশ্রী। এর পেছনে কিছু কারণ আছে, দ্যাট ইজ কল্ড হাইড্রোজেন বন্ডিং, ব্যাক বন্ডিং এটসেট্রা। এগুলো তোমাকে এখনো তুমি বললে বুঝতে পারবে না, বিকজ ইউ আর অনলি ইন ক্লাস 11। তো এটা আমরা নেক্সট চ্যাপ্টার যখন আমরা পড়বো খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং, তখন এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। বাট এটা কিন্তু এক্সেপশন আছে, নর্মাল ইলেকট্রোনেগেটিভিটি রুল থেকে এটা কিন্তু ডাইভার্টেড আছে শুভশ্রী। আর বাকিগুলো সুন্দর নর্মাল নিয়ম ফলো করছে। লেখা হলে আমাকে বলবো, আমরা চলে যাবো নেক্সট পেজে। তাহলে 1 2 3 4 5 খানা এক্সাম্পল আমরা, 6 খানা এক্সাম্পল আমরা দেখলাম। আমরা চলে যাবো হচ্ছে নেক্সট পেজে। আচ্ছা, নেক্সট পেজে আমরা ইলেকট্রোনেগেটিভিটির আর একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন বা দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমরা পড়বো, সেটাকে আমরা বলছি হচ্ছে ডাইপোল। ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন পড়বো, সেটাকে আমরা বলছি হচ্ছে ডাইপোল। কি বলছি বলো? ডাইপোল। ডাই আগের মানে কি? পেজটা একবার দেখান। শিওর, জাস্ট এ মিনিট, হয়ে গেলে আমাকে বলে দেবে। ডান। ওকে ওকে, দেখো, তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের ইলেকট্রোনেগেটিভিটির দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাপ্লিকেশনে, সেটা হচ্ছে আমাদের ডাইপোল। ডাই মানে কি? দুটো। পোল মানে কি? মেরু। মেরু মানে কি বলে? পজিটিভ অ্যান্ড নেগেটিভ পোলস। তো কিভাবে এটা হচ্ছে একটু দেখো, ভালো করে বোঝো। সেটা হচ্ছে, ধরো আমার কাছে একটা কম্পাউন্ড আছে NaOH, NaOH সাপোজ আমি এভাবে ড্র করলাম। তো দেখো, একটু আগে লিখেছি যে সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 0.9, অক্সিজেন সেকেন্ড মোস্ট নেগেটিভ এলিমেন্ট 3.5, অ্যান্ড হাইড্রোজেন কি লিখেছি বলো? 2.1। তাহলে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে? অক্সিজেন। তাহলে অক্সিজেন কি বলবে? ইলেকট্রন গুলোকে সব আমাকে দিয়ে দাও। ও এই বন্ডের ইলেকট্রন গুলোকে কি করবে বলো?
অ্যাট্রাক্ট করে নেবে এবং একটা টেন্ডেন্সি দেখা যাবে না যে বন্ডটা এরকম ভাবে ভেঙে যাওয়ার। কোভ্যালেন্ট বন্ড তো শেয়ারিং এর থ্রুতে তৈরি হয়। যদি একটা অ্যাটম নিয়ে নেয় ইলেকট্রন গুলোকে, বন্ডটা ক্লিভ হওয়ার টেন্ডেন্সি বেশি হবে। আর বন্ডটা যদি ক্লিভ হয়ে যায়, যদি ক্লিভেজ হয়ে যায় বন্ডটার, তাহলে সোডিয়ামের থেকে যদি ইলেকট্রন দূরে চলে যায় তাহলে Na+ তৈরি হলো, আর অক্সিজেনের কাছে যদি ইলেকট্রন চলে আসে তাহলে OH- আয়ন তৈরি হলো, অ্যান্ড বন্ড উইল ভেঙে গেল, ইজিলি ভেঙে গেল, চুরমার হয়ে গেল। তাহলে কি লিখবো বলো? বন্ড উইথ higher difference of electronegativity will break very easily, will break very easily। তুমি যদি ভালো করে দেখো, তোমার মনে এই প্রশ্নটা আসা উচিত, বুঝতেই পারছো। এটা হচ্ছে স্যার এই বন্ডটা ভাঙলো না কেন, কেন OH বন্ডটা ভাঙলো না কেন? কারণ ডিফারেন্স ম্যাটার্স। এখানে ডিফারেন্স কত ইলেকট্রোনেগেটিভিটির? 1.4। এখানে কত? দ্যাটস এ হিউজ ডিফারেন্স রয়েছে, 2.6। তাহলে যেখানে ডিফারেন্সটা বেশি সেখানেই তো ইলেকট্রনটা সহজে কি হবে বলো? সহজে কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে এবং বন্ডটা ভেঙে যাবে। তাই জন্য লেখা আছে বন্ড উইথ হায়ার ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি উইল ব্রেক ইজিলি। হ্যাঁ তাহলে স্যার। ডাইপোল থেকে কি হয়? হ্যাঁ, ডাইপোল থেকে হয় বন্ড ক্লিভেজ। ডাইপোল থেকে কি হয় বলো? ডাইপোল থেকে হয় হচ্ছে বন্ড ক্লিভেজ। ডাইপোল থেকে হয় হচ্ছে বন্ড ক্লিভেজ। ধরো আমি একটা কম্পাউন্ড নিচ্ছি, তার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং সালফিউরিক অ্যাসিড বেসিক্যালি তোমার কিরকম দেখতে হয় আমরা চট করে দেখে নিই। তো সালফিউরিক অ্যাসিড তোমার এরকম দেখতে হয়, S ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড OH and single bond OH। তো কোন বন্ডটা সহজে ভেঙে যাবে? তার জন্য আমাকে প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু গুলো লিখে নিতে হবে বা জানতে হবে অ্যাটলিস্ট। হাইড্রোজেন যেমন 2.1, অক্সিজেন যেমন 3.5, অক্সিজেন যেমন 3.5, অক্সিজেন যেমন 3.5, হাইড্রোজেন যেমন 2.1, সালফার যেমন 2.5, অ্যান্ড অক্সিজেন যেমন 3.5। ভালো করে চেক করো কোথায় ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা হিউজ, এখানে এবং এখানে। তার জন্য কি হচ্ছে বলো, এই হ্যাঁ বন্ডের স্যার। ইলেকট্রন এখানে ট্রান্সফার হচ্ছে, এই বন্ডের ইলেকট্রন গুলো এখানে ট্রান্সফার হয়ে যাবে। এবং তাই যদি হয়, ভালো করে তুমি বোঝো, এদিক লেফট থেকে একটা H+ বেরিয়ে গেল, ইলেকট্রন ছেড়ে দিলে হাইড্রোজেন কি আয়নে কনভার্ট হয়ে যায় বলো? H+। কি রইলো? O-, S ডাবল বন্ড O, ডাবল বন্ড O-, আর কি থাকলো বলো? H+। তাহলে ইভেনচুয়ালি আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে দুটো H+ আয়ন and SO4 2- আয়ন, দুটো H+ and SO4 2- আয়ন। মানে সালফিউরিক অ্যাসিড যে অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস থিওরি বা হোয়াট এভার, এটা যে একটা অ্যাসিড, সেটা কেন হয়েছে? OH+ লস করতে পারি বলেই তো হয়েছে। এবং সেটার জন্য দায়ী হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স। ইকুয়াল and opposite charges, equal and opposite charges separated by a distance, separated by a distance is called dipole, separated by a distance is called dipole। ভালো করে দেখ, ধরো এই একটা চার্জ আছে আর এই একটা চার্জ আছে। প্রথম চার্জটা পজিটিভ, যেমন এখানে ধরো H+ আর O- এরকমই বলছি। পরের চার্জটা ধরো নেগেটিভ, এবং এদের মাঝে একটা ডিস্টেন্স রয়েছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে R, সেই ডিস্টেন্সটা হচ্ছে R।
তাহলে এখানে ডাইপোল তৈরি হয়েছে, তাই না? ইকুয়াল এন্ড অপোজিট চার্জ যদি একটা পার্টিকুলার ডিস্টেন্স মেনটেন করে থাকে তখনই আমরা ডাইপোল তৈরি করি, তো সেটাকে আমরা ডাইপোল বলি। ডাইপোল মোমেন্ট বলে একটা টার্ম আছে, ডাইপোল মোমেন্ট বলে একটা টার্ম আছে। এটা হচ্ছে কিউ ইন্টু আর, এটা হচ্ছে কিউ ইন্টু আর। ডাইপোল মোমেন্ট বলে টার্ম আছে, দ্যাট ইজ কিউ ইন্টু আর। কিউ মানে চার্জ অফ এনি ওয়ান পোল, কোনো সাইন নেব না, শুধু ম্যাগনিটিউড নেব। আর আর মানে কি? ইন্টারপোলার ডিস্টেন্স, তাই তো শুভশ্রী? দুটো পোলের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি স্যার? আর বলছি। দিস ইজ কল্ড ডাইপোল মোমেন্ট। কেমিক্যাল বন্ডিং বা পিরিয়ডিক টেবিলের অনেক কোয়েশ্চেনে আমরা ডাইপোল মোমেন্টের অ্যাপ্লিকেশন দেখতে পাই। আচ্ছা, এবার দেখো, যদি পিওর কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়, ফর পিওর কোভ্যালেন্ট কম্পাউন্ড, what will be the dipole moment? পিওর কোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল একটা নিই, হাইড্রোজেন নিয়ে নাও। এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম। where is the electron? মাঝখানে। দুজনেরই তো ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে ইলেকট্রনটা কোথায় থাকবে বলো? মাঝখানে থাকবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে কি কোনো চার্জ তৈরি হবে? না। কোনো পোল তৈরি হবে প্লাস বা মাইনাস? হবে না। আর যদি পোলই তৈরি না হয়, ডাইপোল তৈরি হবে না, ডাইপোল মোমেন্টও তৈরি হবে না। তো ডাইপোল মোমেন্টকে যদি আমি মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি শুভশ্রী, ফর পিওর নন পোলার কোভ্যালেন্ট মলিকিউল, ডাইপোল মোমেন্ট উইল বি জিরো। ডাইপোল মোমেন্ট উইল বি জিরো, ঠিক না? ফর পিওর আয়নিক কম্পাউন্ড, ফর পিওর আয়নিক কম্পাউন্ড চেক করো। ফর পিওর আয়নিক কম্পাউন্ড হোয়াট উইল বি দ্য ডাইপোল মোমেন্ট? মনে করো NaCl, তুমি জানো Na প্লাস আর Cl মাইনাস একে অন্যকে টাচ করে আয়নিক কম্পাউন্ড তৈরি করেছে NaCl। তাহলে ডাইপোল মোমেন্ট হবে? হবে কি হবে না বলো? অফকোর্স হবে। চার্জটা কি বসাবো? একটা ইলেকট্রনের চার্জ অথবা একটা প্রোটনের চার্জ, দুটো চার্জই তো সেম। এই যে কিউ, এই কিউটা কি হবে? আইদার ইলেকট্রনের চার্জ অথবা প্রোটনের চার্জ, তাই না? তাহলে ইডি, ডি হচ্ছে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স যদি হয় তাহলে ইডি হবে। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কি প্রোটনের চার্জ। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডাইপোল মোমেন্ট? ইজ দ্য ইউনিট অফ ডাইপোল মোমেন্ট? ডাইপোল মোমেন্টের ইউনিট কি? তুমি যদি এসআই ইউনিটের কথা ভাবো শুভশ্রী, তাহলে এসআই তে চার্জের ইউনিট কি? কুলম্ব, ডিস্টেন্সের মিটার। তুমি যদি সিজিএস ইউনিটের কথা ভাবো, তাহলে সিজিএস এর চার্জের ইউনিট কি? স্ট্যাট কুলম্ব অথবা ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর ডিস্টেন্স কি? সেন্টিমিটার। আর একটা কনভেনশনাল ইউনিট আছে, বুঝতে পারছো তো? আর একটা কনভেনশনাল ইউনিট আছে ডাইপোল মোমেন্টের, সেটা হচ্ছে ডি বাই। আর একটা কনভেনশনাল ইউনিট রয়েছে ডাইপোল মোমেন্টের, সেটা হচ্ছে ডি বাই। হোয়াট ইজ ডি বাই এন্ড মিটারের ডিফারেন্স কি বলছে বলো? এসআইতে যে ওই লেটারটা লিখেছেন ওইটা জে হবে না স্যার? কেন? এসআই তে তো চার্জের ইউনিট তো কুলম্ব, কুলম্বকে তো ও আমরা চার্জ। হ্যাঁ ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ কুলম্ব। কুলম্ব মিটার, ইএসইউ সেন্টিমিটার, এন্ড কনভেনশনাল ইউনিট হচ্ছে ডি বাই। ওয়ান ডি বাই, ডি বাই কে আমরা ডি দিয়ে লিখতে পারি, বুঝতে পারছো তো? ওয়ান ডি বাই ইকুয়াল টু কি? দেখো, ওয়ান ডি বাই ইকুয়াল টু 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার, অথবা 3.30 ইন্টু 10⁻⁻30 কুলম্ব মিটার। 1 d by equal to 10⁻⁻18 ESU centimeter or 3.3 into 10⁻⁻30 কুলম্ব মিটার। এই ইন্টার কনভার্সনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি বলো
স্যার HCl এরকম দেখতে, আমি বলবো যে না, এরকম দেখতে না। কারণ তুমি জানো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3, আর হাইড্রোজেনের কত, 2.1। তাহলে ইলেকট্রন গুলো কার দিকে শিফট করবে? ক্লোরিনের দিকে শিফট করবে। তাহলে হাইড্রোজেনের কাছে কম এবং ক্লোরিনের কাছে অনেক বেশি ইলেকট্রন ক্লাউড থাকবে। হাইড্রোজেনের কাছে অনেক কম, ক্লোরিনের কাছে অনেক বেশি ইলেকট্রন ক্লাউড থাকবে। ইজি, তাই নয় কি? তাহলে এদের ডাইপোল মোমেন্টের ভ্যালু থাকবে মিউ, মানে ডাইপোল মোমেন্টের ভ্যালু 0 নয়, থাকবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকলে তবেই শুভশ্রী কোভ্যালেন্ট মলিকিউলস এর মধ্যে ডিএম বা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। এইভাবে আমরা আজকে আমাদের এই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটাকে শেষ করতে পারলাম। তো নেক্সট মানডেতে আমরা আবার শুরু করবো আমাদের নেক্সট চ্যাপ্টার, আমাদের কারিকুলাম অনুযায়ী। স্যার বলছি ডায়াগোনাল রিলেশনশিপ যেটা ছিল ওইটা কি ছিল? ডায়াগোনাল রিলেশনশিপ হচ্ছে পিরিয়ড 2 আর পিরিয়ড 3 এলিমেন্টস এর মধ্যে যারা ডায়াগোনাল বরাবর আছে, ওদের অনেক ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি সেম হয়, কারণ ওদের রেডিয়াস আর ইলেকট্রোনেগেটিভিটি অলমোস্ট সেম, তাই প্রপার্টিও সেম। একেই বলে ব্রিজ যে এলিমেন্ট। এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্ট গুলো। হ্যাঁ, কি বলছেন?